শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ অনলাইন স্কুলের অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে। তোমরা ইতিমধ্যেই গণিতের বিভিন্ন ধরনের যে অধ্যায়, বিশেষ করে পাটিগণিত এবং বীজগণিতের আমরা বিভিন্ন ক্লাসগুলো করেছি। আশা করি তোমরা সেই ক্লাসগুলো মনোযোগ সহকারে করেছো। আমরা আজকে পরিমিতি অধ্যায়ের তোমাদের যে পরিমাপ অধ্যায়টি আছে, পাটিগণিতের তৃতীয় অধ্যায়, আমরা এই অধ্যায়টির আজকে শেষ ক্লাস। আশা করি তোমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে করবে। তো চলে যাই আমরা আজকের ক্লাসে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম, সেই আলোচনাগুলো আজকে আমরা শেষ করব। আমরা আশা করি তোমরা যে ক্লাসগুলো ইতিমধ্যে করেছো সেই ক্লাসগুলো তোমাদের জন্য বেশ কাজে লাগবে। আমরা আজকে পাটিগণিতের যে ক্লাসটি করাবো তার মধ্যে আমরা 3টি সমস্যার সমাধান করবার চেষ্টা করব আজকের ক্লাসে। আমরা প্রথমেই যে সমস্যাটি তোমাদের সামনে আমরা আলোচনায় আনতে চাই সেটি হচ্ছে, একটি ঘরের মেঝে 26 মিটার লম্বা ও 20 মিটার চৌড়া। তো তোমরা চৌড়া জানো, লম্বাও জানো, চৌড়া জানো জন্য প্রস্থ, চৌড়া বলতে আমরা প্রস্থ বুঝি। 4 মিটার লম্বা এবং 2.5 মিটার চৌড়া একটি মাদুর দিয়ে মেঝেটি আমরা ঢাকতে চাই। তো প্রতি মাদুরের দাম 27 টাকা 50 পয়সা হলে কত টাকা খরচ হবে? তো আমরা তোমাদের এই বিষয়টা এইভাবে দেখাতে চাই যে, আমরা যদি চিত্র আকারে এটি আমরা তৈরি করি তাহলে আমরা দেখব মেঝেটা যদি আমাদের এমন হয় মেঝেটি যার দৈর্ঘ্য হচ্ছে 26 মিটার, প্রস্থ হচ্ছে 20 মিটার, তাহলে নিশ্চয়ই তোমরা এর ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবে। তাহলে 26 মিটার দৈর্ঘ্য এবং 20 মিটার প্রস্থ বিশিষ্ট যে ঘরের মেঝেটি, এই মেঝেটির ক্ষেত্রফল প্রথমে তোমরা নির্ণয় করবে। এরপরে বলছে 4 মিটার লম্বা এবং 2.5 মিটার চৌড়া একটি মাদুর দিয়ে তুমি এটাকে ঢাকবা। তাহলে আমরা যদি এরকম দেখি যে এরকম একটি মাদুর যার এটা হলো 4 মিটার আর হচ্ছে 2.5 মিটার প্রস্থ, তাহলে কয়টি মাদুর লাগবে? তাহলে আমরা এরকমভাবে মাদুরগুলো যদি বিছাতে থাকি, দেখা যাবে আমাদের এরকম মাদুরগুলো আমাদের লাগবে। হয়তোবা আমরা দেখব যে এখানে দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 8 দুগুণে 16টি মাদুর লাগে। আসলে এখানে অঙ্কটা এরকম হবে না, কিন্তু আমরা যেটি করতে হবে সেটি হচ্ছে, প্রথমে আমাদের ঘরের ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলতে হবে। যে ঘরটা আমরা সম্পূর্ণ যে ঘরটা জানি, ঘরটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এরপরে এই ক্ষেত্রফলের ক্ষেত্রে আমাদের আরেকটা ক্ষেত্রফল থাকবে, সেটা হচ্ছে মাদুরের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তো আমরা যদি এই মাদুরের ক্ষেত্রফলটা নির্ণয় করি তাহলে কিন্তু আমরা এটা দিয়ে ভাগ করলে আমাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো চলো আমরা সমস্যাটি কিভাবে সমাধান করা যায় তার প্রক্রিয়াটি আমরা এখানে দেখি। আমরা যেটি বলছিলাম যে আমাদের ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে, মেঝের দৈর্ঘ্য আমরা লিখে নিব, দেওয়া আছে। আমরা আগেই বলেছি প্রশ্নে যেগুলো থাকবে এগুলো তোমরা নোট তুলে নিবে। ঘরের মেঝের দৈর্ঘ্য সমান হচ্ছে 26 মিটার। ঘরের মেঝের প্রস্থ মানে বা চৌড়া, তোমরা চৌড়া আকারেই লেখো, চৌড়া সমান 4 মিটার। তাহলে আমরা যদি এটি পেয়ে থাকি তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্রটা কি জানি? তোমরা ক্ষেত্রফলের সূত্রটা জানো যে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো ঘরটির মেঝের ক্ষেত্রফল কি হবে? সুতরাং ঘরটির মেঝের ক্ষেত্রফল, যেহেতু মেঝের দৈর্ঘ্য প্রস্থ জানি, মেঝের ক্ষেত্রফল সমান হবে 26 × 4, এত বর্গ মিটার। তো 26 × 4 একটু আমরা গুণন করে নিই। আমরা দেখি এটা 26 × 52, তার মানে 520 বর্গ মিটার। ঘরটির মেঝের ক্ষেত্রফল পেয়ে গেলাম। তো এখন মেঝের ক্ষেত্রফল যদি আমরা পেয়ে থাকি তাহলে আমরা কিন্তু বাকি ক্ষেত্রফলটা আমরা বের করে নিতে পারবো। অর্থাৎ আমরা যেটা দিয়ে আমরা ঢাকতে চাই সেই মাদুরের ক্ষেত্রফলটাও বের করে নিতে পারি। তাহলে চলো আমরা একটু মাদুরের ক্ষেত্রফল দেখি। এখন লিখব মাদুরের দৈর্ঘ্য
সমান হচ্ছে 4 মিটার। মাদুরের চৌড়া হচ্ছে 2.5 মিটার। সুতরাং মাদুরের ক্ষেত্রফল সমান 4 গুণ 2.5 মিটার বর্গ মিটার। তো আমরা 4 ইন্টু 2.5 এটা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা এটা পাবো 4 দুগুণ 8 আর দশমিকের জন্য আরও 2 অর্থাৎ 10 বর্গ মিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, তো 10 বর্গ মিটার আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা আগেই দেখেছি সমস্যাটি কিভাবে সমাধান করা যায়। তাহলে আমরা যেহেতু সম্পূর্ণ ঘরের মেঝের যে দৈর্ঘ্যটা আমরা পেয়েছি, ক্ষেত্রফলটা পেয়েছি 520, আর একটা মাদুরের ক্ষেত্রফল পেয়েছি 10। তাহলে এরকম কয়টি মাদুর দিয়ে এই ক্ষেত্রফলটা মানে সম্পূর্ণভাবে ঢাকা যাবে, অর্থাৎ মেঝেটা ঢাকা যাবে। তাহলে আমরা ভাগ করে দিলেই হবে। সুতরাং মাদুরের প্রয়োজন হবে সমান 520 ডিভাইডেড বাই 10 সমান 52টি। তো খুবই সিম্পল একটি সমস্যার সমাধান আমরা করে ফেললাম, 52টি। এইভাবে কিন্তু তোমরা আরও জটিল সমস্যা যেগুলো তোমাদের সামনে আসবে, তোমরা কিন্তু সেগুলো সমস্যার সমাধান তোমরা করতে পারবে। যেমন আমরা যদি আমাদের যে সমস্যাটি ছিল সেটি হচ্ছে ঘরের মেঝে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া ছিল, এই মেঝেটা ঢাকতে চাই মাদুর দিয়ে কিভাবে করতে পারি। তোমাদের সমস্যা এইরকম সমস্যা আসতে পারে যে একটি ঘর আছে, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, আমরা ওই ঘরের মেঝে এবং 4 দেয়াল আমরা টাইলস দিয়ে কি করতে চাই, আমরা টাইলস দিয়ে এটি ঢাকতে চাই বা টাইলস লাগাতে চাই, এবং টাইলসের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। তাহলে ওই 4 দেয়াল এবং মেঝে এই 5টি তল আমরা যদি টাইলস করতে চাই তাহলে কতগুলো টাইলস লাগবে, এবং টাইলসের মূল্য যদি দেওয়া থাকে তাহলে কত টাকা খরচ হবে, এরকমভাবে যদি কিন্তু আমরা সেই নিজেদের ঘরের টাইলস তৈরি করবার অঙ্কগুলো আমরা করতে পারি বা প্রশ্নে আসতে পারে, সেই প্রশ্নগুলো আমরা সমাধান করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 25 নম্বরের সমস্যাটি সমাধান করলাম। আশা করি এই সমস্যাটি তোমরা সমাধান করতে পারবে এবং বুঝতে পেরেছো। আমরা চলে যেতে চাই পরের সমস্যায়। আমরা পরের যে সমস্যাটি তোমাদের দেখাতে চাই সেটি হচ্ছে এই সমস্যাটি। তোমরা শিক্ষার্থী বন্ধুরা দেখতে থাকো, আমরা এটি কিভাবে সমাধান করতে পারি। তো দেখো, আমরা এখানে যে সমস্যাটি আমাদের দেয়া আছে সেটি হচ্ছে একটি পুকুরের দৈর্ঘ্য 32 মিটার, প্রস্থ 20 মিটার এবং পুকুরের পানির গভীরতা হচ্ছে 3 মিটার। একটি মেশিন দ্বারা আমরা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারি। পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে? তো আমরা যদি এই ধরনের একটা প্রবলেম আমরা সলভ করতে চাই, তাহলে আমরা এই ধরনের প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করতে পারি। তো তোমরা একটু চিন্তা করো শিক্ষার্থী বন্ধুরা, দেয়া আছে কিন্তু পুকুর এবং পুকুরে পানি আছে। তাহলে পুকুরটা যদি এমন হয় যে এরকম একটি পুকুর হয় এবং এই পুকুরে যদি পানি থাকে এরকম, এবং এই পুকুরের দৈর্ঘ্যটা দেওয়া আছে, এখান থেকে এটা দেওয়া আছে হলো 32 মিটার এবং তার প্রস্থ দেওয়া আছে হলো 20 মিটার। হ্যাঁ, তো তাহলে তোমরা অবশ্যই পুকুরের এবং আরেকটা যে বিষয় গভীরতা, আমরা যদি এই গভীরতা যদি যাই, আমরা এই দিক দিয়ে গভীরতা বের করতে চাই, তাহলে কতটুকু হবে? উচ্চতা 3 মিটার। এগুলো কিন্তু আমাদের সবই দেওয়া আছে। যদি দেয়া থাকে তাহলে আমরা এই পুকুরে কি পরিমাণ পানি আছে আমরা কিন্তু বের করে ফেলতে পারি। আমরা এর আগে এই ধরনের সমস্যার সমাধান করেছি যে পুকুরের ভিতরে বা চৌবাচ্চার ভিতরে পানির পরিমাণ কিভাবে বের করা হয়। তো আমরা জানি যে ওর যে বস্তুটি দেওয়া থাকে বা যে পুকুরটি দেওয়া থাকে বা যে চৌবাচ্চাটি দেওয়া থাকে তার দৈর্ঘ্য প্রস্থ বা গভীরতা গুণ করলেই কিন্তু আমরা তার আয়তন পেয়ে যাই। ওই আয়তনে কিন্তু পানির আয়তন। তাহলে কিন্তু আমরা এখানে এই পুকুরের কতটুকু পানি আছে তার আয়তনটা আমরা বের করে নিতে পারি। এখন যে জিনিসটা বলা হচ্ছে সেটি হলো যে প্রতি সেকেন্ডে আমরা 0.1 ঘনমিটার পানি সেচতে পারি। তাহলে যে পরিমাণ পানি আমরা এই পুকুরে পাবো
ওই পুকুরের পানি থেকে যদি আমরা 0.1 ঘনমিটার করে সেচি প্রতি সেকেন্ডে, তাহলে কত সেকেন্ড সময় লাগবে আমরা বের করে নিতে পারি। পরে ওই সেকেন্ডকে আমরা মিনিট বা ঘন্টায় রূপান্তর করে নিব, তাহলে আমাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো আশা করি তোমরা এই প্রবলেমটি সলভ করতে পারবে। তো আমরা তারপরেও দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা সলভ করব। প্রথমে আমরা লিখে নিব পুকুরের দৈর্ঘ্য প্রস্থ। পুকুরটির দৈর্ঘ্য প্রস্থ আমরা আগে লিখে নিই। হ্যাঁ, আমরা প্রথমে লিখব পুকুরটির দৈর্ঘ্য। পুকুরটির দৈর্ঘ্য কত দেওয়া আছে তোমরা জানো, 20 মিটার। এই যে 20 মিটারটা দেওয়া আছে, আমরা এটা লিখে নিলাম 20 মিটার। তো প্রস্থ কত দেওয়া আছে? প্রস্থ দেওয়া আছে, সরি এটা 32 মিটার, 20 মিটার দেওয়া আছে প্রস্থ, 20 মিটার প্রস্থ। আর কি দেওয়া আছে? অনেকেই তোমরা ক্লাসটি দেখছো, আমরা একটু দেখতে চাই। মারিন তামান্না লিখেছে নাইস ক্লাস। রিপন কুমার সে 52টি প্রথমটি উত্তর দিয়েছে। এরপরে 25 নম্বরে 1430টি এরকম একটি উত্তর দিয়েছে। আচ্ছা, যাই হোক, তো তোমরা অনেকেই ক্লাসটি দেখছো, আশা করি তোমরা ক্লাসটি নিজেরা সলভ করে উত্তর দেওয়ার চেষ্টা করবে। তোমাদের কে কে ক্লাসগুলো দেখছো আমরা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে তথ্যগুলো পেয়েছি প্রশ্নের ভিতরে, তথ্যগুলো আমরা একটু লিখতে চাই। পুকুরের দৈর্ঘ্য লিখেছি 32 মিটার, প্রস্থ লিখেছি 20 মিটার। আর গভীরতা কত দেওয়া আছে? গভীরতাটা আমরা লিখে নিই। গভীরতা সমান হচ্ছে 3 মিটার। তোমাদের কিন্তু এই তথ্যগুলো পরীক্ষার খাতায় কিন্তু লিখতে হবে। শিক্ষককে বোঝাতে হবে যে তুমি এই তথ্যের ভিত্তিতে এই সমস্যাটি এইভাবে সমাধান করেছো। প্রশ্নে থাকলেও তথ্যগুলো খাতায় লিখতে হয়, লিপিবদ্ধ করতে হয় সৌন্দর্যের জন্য, শিক্ষককে সুন্দর করে বোঝানোর জন্য। তো আমরা প্রথমেই এই তথ্যগুলো লিখে নিলাম, সেই কারণে আমরা এবার পুকুরটির আয়তন বের করতে চাই। সুতরাং লিখি পুকুরের আয়তন। তা আয়তনের সূত্র তো তোমরা জানো, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তো আমরা ডাইরেক্ট এটি লিখে ফেলব, 32 গুণন 20 গুণন 3 একক হবে ঘনমিটার, তাই না? তোমরা সবাই জানো একক ঘনমিটার। তো আমরা এটি লিখে নিলাম পুকুরের আয়তন। তো একটু গুণ করে দেখো কত আসে। আমরা যদি এটি গুণ করি, পুকুরটির আয়তন আসবে 1920 ঘনমিটার। তো 1920 ঘনমিটার আমরা পুকুরের আয়তন পেলাম। তো আমরা জানি যে এই পুকুরের আয়তন মানে পুকুরের পানির আয়তন। সুতরাং আমরা এটা লিখতে পারি পুকুরের পানির আয়তন এত ঘনমিটার। তাহলে পুকুরের পানির আয়তন পেয়ে গেছি। এখন আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে, হ্যাপি শাহানারা আক্তার শিক্ষার্থী লিখেছো তোমরা 5 ঘন্টা 20 মিনিট সময়, রাত লিখেছো 5 ঘন্টা 20 মিনিট সময় লাগবে। আশা করি এরকম তোমরা অনেকেই ক্লাসটি করছো, তোমরা এই সলভটি করতে পারবে। তো আমরা লিখে নিলাম পুকুরের পানির আয়তন কত হলো। কিন্তু এই যে পানির আয়তনটুকু পেলাম, পুকুরটির ভিতরে কতটুকু পানি আছে এটা পেয়েছি, এই পানিটা আমরা সম্পূর্ণ কী করতে চাই? শূন্য করতে চাই, পুকুরটি খালি করতে চাই, পানি থাকবে না পুকুরটিতে। তাহলে 1 সেকেন্ডে কতটুকু আমরা পানি শূন্য করতে পারবো? লেখা আছে 0.1 ঘনমিটার। তাহলে আমরা লিখে নেই 0.1 ঘনমিটার পানি শূন্য করতে সময় কতটুকু লাগে। 0.1 ঘনমিটার পানি সেচতে পারে 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে কিন্তু আমরা এই পানিটা সেচতে পারি, এটা আমরা প্রশ্নে আমাদের দেওয়া আছে। তোমরা নিশ্চয়ই প্রশ্নে দেখেছো 1 সেকেন্ড লাগে 1 ঘনমিটার 0.1 ঘনমিটার পানি সেচতে। তাহলে আমরা কত ঘনমিটার পেয়েছি? 1920 ঘনমিটার। তাহলে 1920 ঘনমিটার পানি সেচতে কতটুকু
সময় লাগবে। এর আগে এক 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 এককে বের করে নিই। 1 ঘনমিটার পানি সেচতে সময় লাগবে 1 ডিভাইডেড বাই 0.1। 1920 ঘনমিটার পানি সেচতে সময় লাগবে 1 ইন্টু 1920 ডিভাইডেড বাই 0। তো আমরা যদি এটাকে ভাগ করে নিই, 1920কে 0.1 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের একটা শূন্য বেড়ে যাবে। 1920 সাথে একটা শূন্য বেড়ে গেল, তার মানে 19,020 সেকেন্ড সময় লাগলো আমাদের। 19,020 সেকেন্ড সময় লাগলো। তো এই যে আমরা সময়টুকু পেলাম, এই সময়টাকে আমরা রূপান্তর করব মিনিট এবং ঘন্টায়। আমরা দেখি এই জায়গাটা থেকে আমরা এখানে চলে আসি। সমান সমান আমরা লিখতে চাই 1920 200 সেকেন্ড। এটাকে আমরা যদি 60 সেকেন্ড দিয়ে ভাগ করে দিই, তাহলে কি আসবে? মিনিট। 60 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এটা চলে আসলো মিনিট। এত মিনিট। কত মিনিট পাই আমরা? আমরা পাবো 320 মিনিট। 320 মিনিট। এখন 320 মিনিট, 60 মিনিট 1 ঘন্টা। তাহলে আমরা এটাকে যদি 60 দিয়ে ভাগ করে দিই, তাহলে যেটি দাঁড়ায় 320 ডিভাইডেড বাই 60 মিনিট। তাহলে কিন্তু 300কে 60 দ্বারা ভাগ করলে 5 ঘন্টা, আর সাথে থাকে 20। 300কে 60 দ্বারা ভাগ করলে 5 6 30, 300 মিনিট, আর 20 মিনিট আলাদা থাকে। ওই 20 মিনিট আমরা আলাদা লিখে নিলাম। এটা তোমরা রাফে করে নিবে। তাহলে আমরা প্রশ্নটির যে উত্তর পেলাম সেটি হচ্ছে 5 ঘন্টা 20 মিনিট সময় লাগবে আমাদের এই পানিটা সেচতে। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটা আমরা আবার একটু দেখে নিই। আমাদের প্রশ্ন ছিল 27 নম্বরের প্রশ্নটা ছিল, একটি পুকুরের দৈর্ঘ্য 32 মিটার, প্রস্থ 20 মিটার। পুকুরের পানির গভীরতা 3 মিটার। একটি মেশিন দ্বারা পুকুরটি সেচতে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে প্রতি সেকেন্ডে। পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে? এই ধরনের সমস্যাটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে। আমরা সর্বশেষ এখন যে অঙ্কটি আমরা দেখব, তোমাদের যে সমস্যাটি দেখব, সেটি কিন্তু তোমাদের পরীক্ষা প্রায়শই তোমাদের পরীক্ষায় থাকে, বিশেষ করে জেএসসি পরীক্ষায় তোমাদের থাকে। আমরা এটা একটু দেখতে চাই। সমস্যাটি হচ্ছে, আমরা যেটি দেখছি, 3 মিটার 3 মিটার দৈর্ঘ্য, 2 মিটার প্রস্থ ও 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটি খালি চৌবাচ্চা। চৌবাচ্চাটি হচ্ছে খালি। আমরা একটা চৌবাচ্চা এঁকে নিই, কীরকম খালি হতে পারে চৌবাচ্চাটি। ধরো ফ্রি হ্যান্ডে আঁকছি। ধরে নাও এরকম একটি চৌবাচ্চা, বাক্সের মতো এটা হতে পারে। অথবা চৌবাচ্চাটি তোমাদের এমনও হতে পারে, এমনও হতে পারে। তো এই চৌবাচ্চাটা, এর ভিতরে আমরা একটা ঘনক আকৃতির বস্তু রাখবো, নিরেট বস্তু। আমরা এখানে একটা নিরেট বস্তু রেখে দিলাম, ঘনক আকৃতির। এরকম একটি বস্তু আমরা রেখে দিলাম। তো এখন বলা হয়েছে যে এই চৌবাচ্চাটার দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার। 3 মিটার দৈর্ঘ্য, লম্বায় 3 মিটার, আর প্রস্থে হচ্ছে 2 মিটার, আর উচ্চতা হচ্ছে 1 মিটার। তো এখন তাহলে এটার যদি আয়তন বের করে নিই, তাহলে এর ভিতরে কতটুকু পানি ধরে আমরা কিন্তু বের করতে পারি। এর আগের সমস্যাগুলো আমরা দেখেছি যে কোনো ঘনবস্তু, তার যদি আমরা আয়তন নির্ণয় করে নেই, তার যে ক্ষেত্রফলটা আসবে, আয়তনটা আসবে, এই আয়তনটাই কিন্তু তার পানির পরিমাণ, এটা আমরা জানি। তাহলে এটার আয়তন বের করে নিলে এর পানির পরিমাণ আমি পেয়ে যাব। নিশ্চয়ই বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা। এখন প্রশ্ন হচ্ছে, এইখানে যে পরিমাণ পানি ধরবে, এই বস্তুটাতে যে পরিমাণ পানি ধরবে, এই পানির ভিতরে যেহেতু একটা ঘনক আছে, কি আছে? ঘনক। একটা ঘনক মানে এটার যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবটাই সমান, এরকম একটি বস্তু এখানে আছে। তো এই ঘনবস্তুটি যদি আমরা তুলে নেই,
নিশ্চয়ই এসে একটা জায়গা দখল করেছে। আমরা যদি তুলে নেই পানি কিন্তু নিচে চলে আসবে। পানিটা এখন যে পানিটা ভর্তি আছে এই পানিটা কিন্তু এই যে জায়গাটা দখল করে আছে বস্তুটা, এইটা যদি তুলে নেই তাহলে কিন্তু পানিটা একটু নিচে চলে আসবে। তাহলে গভীরতা তার কমে যাবে, দৈর্ঘ্যপ্রস্থ ঠিকই থাকবে, কিন্তু তার গভীরতা, পানির গভীরতাটা কমে যাবে। এখন এই যে পানির গভীরতাটা কমে যাবে, কতটুকু কমলো অর্থাৎ কতটুকু হলো, এটাই আমাদের নির্ণয় করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই প্রবলেমটি আমরা এখন সলভ করব। তো চলো আমরা সলভটা দেখি কীভাবে এটার সলভটা আমরা করতে পারি। আমরা এটা চিত্রটা মুছে দিলাম। আজিজুর রহমান স্যার, নাজমুল হক, তারা ক্লাসটি দেখছেন, লাইভ ক্লাসটি দেখছেন। আমরা বলছি যেটি চৌবাচ্চার উচ্চতা সহ দৈর্ঘ্য সহ দেওয়া আছে, এটা আমরা প্রথমে আয়তনটা নির্ণয় করে নেব। তাহলে আমরা লিখে নিই চৌবাচ্চার দৈর্ঘ্য সমান কত? 3 মিটার। 3 মিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এই 3 মিটারকে আমরা সেন্টিমিটারে রূপান্তর করে নেব। তোমরা আগে জানো যে যেহেতু এখানে প্রশ্নে দেওয়া আছে আমাদের 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি নিরেট ধাতব, এখানে সেন্টিমিটারে দেওয়া আছে, ফলে ধাতব বস্তুটির কিন্তু আয়তন আসবে সেন্টিমিটারে, আর চৌবাচ্চার আয়তনটি দেওয়া আছে ঘনমিটারে। তো ফলে আমরা এটি কী করবো, কি যখন আয়তনটা ঘনমিটারে আসবে, এটা ঘনমিটারে না এনে আমরা এটাকে ঘন সেন্টিমিটারে নিয়ে আসবো, তাহলে আমাদের জন্য সমস্যাটি সমাধান করতে সুবিধা হবে। তো আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তো কাজেই এটা আমরা ডাইরেক্ট লিখে ফেলাম 300 সেন্টিমিটার। 300 সেন্টিমিটার। হ্যাঁ, আমরা 300 সেন্টিমিটার চৌবাচ্চার দৈর্ঘ্য পেয়ে গেলাম। এখন চৌবাচ্চার দৈর্ঘ্য যদি 300 সেন্টিমিটার হয়, তার কি দেওয়া 2 মিটার। এটা কত হবে শিক্ষার্থী বন্ধুরা? অবশ্যই যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 2 দিয়ে গুণ করলে কত হবে? 200 সেন্টিমিটার। ঠিক আছে, 200 সেন্টিমিটার আমরা পেয়ে গেলাম। Translator is not responding. Do you want to close? আচ্ছা, এরপরে আসছে উচ্চতা। 1 মিটার সমান 100। তো এই যে আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম, তাহলে আমরা আয়তন পাবো। সুতরাং চৌবাচ্চাটির আয়তন সমান কত হলো? 300 গুণন 200 গুণন 100 ঘন সেন্টিমিটার। ঘন সেন্টিমিটার। তা আমরা আয়তন পেয়ে গেলাম। এই যে আমরা আয়তন পেলাম, এটি গুণ করি 3 দুগুণে 6, শূন্য আছে কয়টা? 6টা। 6টা শূন্য আছে, এত ঘন সেন্টিমিটার আমরা আয়তন পেয়ে গেলাম। আয়তন আছে, তাহলে আমরা এই চৌবাচ্চার ভিতরে কি রেখেছিলাম? চৌবাচ্চার ভিতরে আমরা রেখেছিলাম, আমরা আগেই বলেছি, চৌবাচ্চার ভিতরে আমরা রেখেছিলাম হচ্ছে একটি ঘনক আকৃতির ধাতব বস্তু, এবং এটি হলো নিরেট, অর্থাৎ ভিতরে পানি প্রবেশ করতে পারবে না এরকম, অর্থাৎ টোটালটাই হচ্ছে যে ধাতু দিয়ে তৈরি। এরকম যেমন লুডুর গুটি, এরকমভাবে তোমরা জানো যে ঘনবস্তুটা কীরকম থাকে। যদি ধাতব হয় তার ভিতরে কোনো ফাঁকা জায়গা থাকে না। তাহলে আমরা ধাতব নিরেট বস্তুটির আয়তন বের করে নিই। নিরেট ধাতব বস্তুটির আয়তন, ধাতব বস্তুটির আয়তন, এটি যেহেতু ঘনক আকৃতি, তাহলে আয়তনটা কি হবে? তোমরা সবাই জানো ঘনক আকৃতির বস্তুর আয়তন সবসময় বাহু কিউব। তাহলে বাহু কিউব যদি হয়, বাহু কিউব দিলাম সমান বাহু কত? 50 সেন্টিমিটার। ঠিক আছে কিনা? 50 সেন্টিমিটার, তাহলে এত কিউব, এত ঘন সেন্টিমিটার। তো 50 যদি গুণ করি, এখানে 5 আছে কটা? 3টা। 3 5 5 25, 5 25 125, 125 শূন্য হবে কয়টা? 3টা।
আমরা এত ঘন সেন্টিমিটার কি পেলাম? ধাতব বস্তুটির আয়তন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিছুক্ষণ আগে পেয়েছি চৌবাচ্চাটির আয়তন। চৌবাচ্চাটির আয়তন পেয়েছি আমরা 1.17 লক্ষ ঘন সেন্টিমিটার। আর ঘনবস্তুটির আয়তন পেলাম ঘনকের আয়তন ধাতব নিরেট ঘনকের 1,25,000 ঘনমিটার। তাহলে এখন যদি ঘনকটি আমরা তুলে নেই, চৌবাচ্চাটা থেকে যদি তুলে নিয়ে নেই, তাহলে বাকি যেটি থাকবে সেটি হচ্ছে শুধুই পানি। আমরা তাহলে শুধু পানির আয়তনটা বের করে নিতে পারি। তো চলো পরের অংশটাতে যাই। সুতরাং আমরা যেটি বের করব, খালি চৌবাচ্চাটি শুধু পানির আয়তন, পানির আয়তন সমান হইতে হতো 60 লক্ষ 6টা শূন্য এত ঘন সেন্টিমিটার। বিয়োগ, আচ্ছা ঘন সেন্টিমিটার এককটা আপাতত দেওয়া দরকার নেই, 1,25,000 ঘন সেন্টিমিটার পানির আয়তন। তো আমরা এটা পেলাম, এত ঘন সেন্টিমিটার সমান বিয়োগ করে নিই আমরা। বিয়োগ করলে যেটি দাঁড়ায় 5 লক্ষ এত ঘন সেন্টিমিটার। আবার দেখে নিই, 3টা শূন্য দিয়ে দিলাম, 10 থেকে 5 গেলে 5, 3, 8 না হয়ে যাবে 7 হওয়ার কথা, 7 হলো 1, 2, তাহলে 58,75,000 ঘন সেন্টিমিটার হচ্ছে পানির আয়তন। আয়তন পেয়ে গেলাম। তো এখন তাহলে পানির আয়তন যেহেতু পেয়ে গেছি, আমাদের দরকার হচ্ছে চৌবাচ্চার তলার ক্ষেত্রফল। এখন চৌবাচ্চার তলার ক্ষেত্রফল বের করি। চৌবাচ্চার তলার ক্ষেত্রফল কেন এটা বের করব এটা তোমাদের জানিয়ে দিচ্ছি। তলার ক্ষেত্রফলটা বের করে নিয়ে আগে, তলার ক্ষেত্রফল হচ্ছে, আমরা তলার ক্ষেত্রে আমরা কি জানি, দৈর্ঘ্য জানি 300 লিখে নিলাম, প্রস্থ জানি 200 লিখে নিলাম, এত ঘন সেন্টিমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু দেখে নিতে চাই যে আমরা যদি এটি আমাদের চৌবাচ্চা হয়, ধরে নিলাম ডাস্টারটি আমাদের চৌবাচ্চা, তাহলে আমাদের যেহেতু পানির গভীরতা বের করতে হবে, পানির গভীরতা বের করতে মানে এটুক হলো উচ্চতা, এটুক বের করতে হবে। তাহলে আমরা তলা হচ্ছে এটা, তা তলার দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা। আমরা যদি তলার ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ জানা হয়ে গেল। আর এই টোটাল চৌবাচ্চার ক্ষেত্রে আছে গুণন উচ্চতা। তাহলে 3টা জিনিস জানা আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তো আমরা তলার ক্ষেত্রে জানি শুধু দৈর্ঘ্য আর প্রস্থ। তাহলে উপরের যদি 3টা থাকে, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, আর নিচে যদি শুধু দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে, তাহলে কাটাকাটি গেলে শুধু উচ্চতাটা থাকে, তার মানে গভীরতাটা থাকে। এর জন্য আমরা তলার ক্ষেত্রফলটা বের করে নিলাম। তলার ক্ষেত্রফল হচ্ছে 3 × 6 400, তার মানে। তাহলে যেহেতু আমরা তলার ক্ষেত্রফল পেয়ে গেলাম, তাহলে কিন্তু অনায়াসে আমরা ঘনকটি যদি তুলে আনি, পানির গভীরতা কতটুকু বের করতে পারবো। তাহলে আমরা লিখে নিই, ঘনকটি তুলে আনলে পানির গভীরতা কালিফোরায় আসছে, পানির গভীরতা কত হবে? আমরা পানির আয়তন জানি, পানির আয়তন তলের আয়তন, পানির আয়তন ডিভাইডেড বাই তলের আয়তন। তোমাদের একটু জানিয়ে রাখতে চাই, পানির আয়তন বলতে আমরা কিন্তু এখানে একটু খেয়াল করো তোমরা, এটা কিন্তু আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, ঠিক আছে কিনা? আর তলের আয়তন বলতে আমরা যেটা পাইলাম, দৈর্ঘ্য গুণন শুধু প্রস্থ। তাহলে তোমরা দেখো, আমরা ডান পাশে একটু মুছে দিই, সুবিধা হবে।
তাহলে তোমরা খেয়াল করতেছো, তাহলে এখন পানির আয়তন বলতে আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, আর তলের আয়তন বলতে দৈর্ঘ্য, প্রস্থ। তাহলে এই দৈর্ঘ্য আর দৈর্ঘ্য যদি কাটা যায়, প্রস্থ আর প্রস্থ যদি কাটা যায়, থাকে কি উচ্চতা। উচ্চতা মানে আসলে গভীরতা। এখানে উচ্চতা না লিখে যদি তুমি গভীরতা লিখতে তাহলে জিনিসটা আরও সুন্দর হতো। তার মানে গভীরতা, তাহলে কি থেকে যায়, গভীরতা থেকে যায়। তা আমরা তো গভীরতাই বের করতে চাই। তাহলে পানির আয়তন আমরা কত পেয়েছিলাম, 58,75,300, 58,75,000। আর তলের আয়তন কত পেয়েছি, আমরা পেয়েছি 60,000, 60,000। তো এই যে 58,75,000 আর নিচে 60,000, 3 শূন্য তো অটোমেটিকই কাটা যায়। 5875কে 60 দিয়ে ভাগ করলে, 60 দিয়ে ভাগ করলে কত হয়, আচ্ছা ক্যালকুলেটর টিপে দেখি, 97.92 সেন্টিমিটার, 92 সেন্টিমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে আমাদের উত্তর, এটাই হচ্ছে আমাদের উত্তর। উত্তর হচ্ছে 97.92 সেন্টিমিটার। আনোয়ার হোসেন আমাদের হেড স্যার নাসিরাবাদ স্কুলের, তিনি লিখেছেন, রাত লিখেছে 8.1 উপর ক্লাস চাই। ওকে রাত, আমরা নেক্সট ক্লাসে 8.1 উপরে আমরা ক্লাস করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পরিমাপ অধ্যায়ের 3 অধ্যায়ের আমাদের যে সমস্যা, সর্বশেষ যে সমস্যাগুলো ছিল, সর্বশেষ সমস্যাগুলোর উপরে আমাদের আজকের ক্লাস। আশা করি তোমরা যে টেস্টটি ছিল গত ক্লাসে, আমরা যে ক্লাস গণিত এবং বিজ্ঞানের, তোমরা সেটি করেছো। আমরা এবারে তোমাদের জানিয়ে রাখতে চাই, আমরা আরেকটি টেস্ট কিন্তু সামনে শুধুমাত্র গণিতের উপরেও নিতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা যে অধ্যায়গুলো করালাম, সেই অধ্যায়ের বাইরেও তোমরা পূর্বে স্কুলে যে ক্লাসগুলো করেছো, আমরা তার উপরেও একটি মডেল টেস্ট, এমসিকিউ মডেল টেস্ট নিতে পারি। তোমরা সেই প্রস্তুতি নিয়ে রাখো। আমরা চেষ্টা করব 30 নম্বরের একটি এমসিকিউ টেস্ট নেওয়ার জন্য। তোমাদের সেই দিনের প্রত্যাশায় তোমরা সবাই ঘরে থাকো, সুস্থ থাকো এবং ময়মনসিংহ অনলাইন স্কুলের ক্লাস দেখতে থাকো, 10 মিনিট স্কুলের ক্লাস দেখতে থাকো, সংসদ টেলিভিশনের ক্লাস দেখতে থাকো। তোমাদের সকলকে নিরন্তর শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।